দেখো, আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বৈশেষিক স্বীকৃত সপ্তম পদার্থ অভাবের লক্ষণ। ঠিক আছে, তো এই অভাবের লক্ষণ বা অভাব কয় প্রকার ও কী কী দেখতেই পাচ্ছ। বর্ধমান ইউনিভার্সিটিতে 2018 সালে এটা এসেছে। তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো বারবার আসে পরীক্ষাতে, সেগুলো নিয়েই আমরা ক্লাস দেওয়ার চেষ্টা করছি। তো দেখো কি বলছে, বৈশেষিক দর্শন স্বীকৃত 7টি পদার্থের মধ্যে 6টি ভাব আছে, ভাব পদার্থ। সেই ভাব পদার্থকে যদি বাদ দেওয়া যায় তাহলে যে পদার্থটি পড়ে থাকে সেটাই হচ্ছে অভাব পদার্থ। আমরা 7টি পদার্থের আলোচনা করেছি। তো অভাব দ্বারা অনস্তিত্ব বা কোনো কিছু না থাকাকে বোঝাচ্ছে, সেটা আমরা জানি সকলে। ন্যায় ভাষ্যে অভাবকে একটি প্রমেয় পদার্থ বলা হয়েছে। ঠিক আছে, অর্থাৎ আচার্য প্রশস্তপাদ বৈশেষিক ভাষ্যে অভাব পদার্থের উল্লেখ করেননি। এবার দেখো অভাবের লক্ষণ কি। অভাবের লক্ষণ হচ্ছে ন্যায় বৈশেষিক দর্শনে অভাবের লক্ষণ করা হয়েছে ভাব ভিন্নত্বম অভাবাত্ম। ঠিক আছে, অর্থাৎ ভাব ভিন্ন পদার্থই হচ্ছে অভাব। ভাব ভিন্ন পদার্থকে অভাব বলায় বোঝা যায় যে যে কোনো ভাব পদার্থের অনস্তিত্বই অভাব পদার্থ, অর্থাৎ যার অস্তিত্ব নয় সেটাই হচ্ছে অভাব পদার্থ। যেমন ভূতলে ঘটের অভাব, এই স্থলে ঘট একটি ভাব পদার্থ, মনে হচ্ছে দ্রব্য। এই ভাব পদার্থের অনস্তিত্বই হচ্ছে অভাব। এবারে বৈশেষিক মতে যে ইন্দ্রিয়ের দ্বারা যে বিষয়ের প্রত্যক্ষ হয়, ওই একই ইন্দ্রিয়ের দ্বারা সেই বিষয়টি অভাবও প্রত্যক্ষ হয়। অর্থাৎ যে ইন্দ্রিয়ের দ্বারা আমরা বস্তুটা প্রত্যক্ষ করতে পারি, আবার সেই ইন্দ্রিয়ের দ্বারা যখন প্রত্যক্ষ না হয় তখনই কিন্তু, বা দেখতে না পাই তখনই সেটা অভাব বলা যেতে পারে। যেমন ঘট বিষয়টি চক্ষু ইন্দ্রিয়ের প্রত্যক্ষের বিষয় হলো বলে ঘটের অভাবের প্রত্যক্ষও চক্ষু ইন্দ্রিয়ের দ্বারাই হয়। ঠিক আছে, অর্থাৎ যার দ্বারা আমরা দেখতে পাই, প্রত্যক্ষ করতে পাই, সেটার দ্বারাই যদি অপ্রত্যক্ষ হয় তাহলে সেটাই অভাব হয়। যখন ভূতলে ঘটের প্রত্যক্ষ হয় তখন আমাদের প্রত্যক্ষটি হয় ঘট বিশিষ্ট, ভূতল রূপে। আর ঘটাভাবের প্রত্যক্ষ স্থলে ঘটের অনস্তিত্বকেই জানা যায় ঘট অবশিষ্ট ভূতল বা ঘটাভাব বিশিষ্ট ভূতল রূপে। কাজেই ঘটাভাবের ঘট প্লাস অভাব সমান ঘটাভাব। ঘটাভাবের প্রত্যক্ষ চক্ষু ইন্দ্র দ্বারাই জানা যায়, অর্থাৎ যার দ্বারা আমরা দেখতে পাই কোনো বস্তুকে, তার দ্বারাই আমরা কি করতে পারি, অভাবটা বুঝতে পারি। এবার অভাবের শ্রেণী বিভাগ দেখো। বৈশেষিক দর্শনে অভাবকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সংসর্গভাব আর একটা হচ্ছে অন্যান্য ভাব। ঠিক আছে, সংসর্গভাবের অর্থ হচ্ছে সংসর্গের অভাব, অর্থাৎ কোনো একটিতে অন্য একটি সংসর্গ না হলে যে অভাব হয় তাই হচ্ছে সংসর্গভাব। সংসর্গভাব আবার কত প্রকার? 3 প্রকার। দেখো, প্রাগভাব, ধ্বংসাভাব এবং অত্যন্ত ভাব। তো প্রাগভাব জিনিসটা কি সেটা দেখে নেব। প্রাগভাবের অর্থ হচ্ছে প্রাক অভাব বা পূর্ববর্তী অভাব, মানে আগের থেকেই অভাব আছে কোনো একটি বস্তুতে। কোনো একটি বস্তু উৎপন্ন হওয়ার পূর্বেই এই বস্তুর যে অভাব, মানে আবিষ্কার হওয়া বা উৎপন্ন হওয়ার আগেই যে অভাবটা আছে তাই হচ্ছে প্রাগভাব। যেমন দেখো, যখন কোনো বিশেষ একটি ঘট উৎপন্ন হয় তখন ওই বিশেষ ঘটটির উৎপত্তির পূর্ব মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ আবিষ্কারের আগে পর্যন্ত ওই বিশেষ ঘটের অভাব থাকে, সেটাকেই বলছে প্রাগভাব। প্রাগভাব মানে মাত্র হচ্ছে অনাদি, মানে হচ্ছে যার আদি নেই, কারণ এই অভাবের আদি বা শুরু নেই। ঠিক আছে, চিরকাল ওই বিশেষ ঘটটির অভাব ছিল, কিন্তু শেষ আছে, অর্থাৎ শান্ত শেষ আছে। যদি সেই জিনিসটা চলে আসে বা আবিষ্কার হয়ে যায়, উৎপন্ন হয়ে যায়, তাহলেই কিন্তু সেটা শেষ হয়ে যাবে। অর্থাৎ শান্ত অর্থাৎ হচ্ছে অন্ত, অন্ত হলো শেষ। কাজেই প্রাগভাবের শেষ বা অন্ত আছে। যে মুহূর্তে ঘটটি উৎপন্ন হয় সেই মুহূর্তেই ওই বিশেষ ঘটটির অভাব শেষ হয়ে যায়, বিনষ্ট হয়ে যায়। কাজেই প্রাগভাবের আদি না থাকায় অনাদি, কিন্তু শেষ থাকায় শান্ত। ঠিক আছে, উৎপন্ন হয়ে গেলেই সেই অভাবটা কিন্তু বিনষ্ট হয়ে যায়, শেষ হয়ে যায়। 2 নম্বর দেখো, ধ্বংসাভাব। ধ্বংসাভাব জিনিসটা কি? কোনো বস্তু ধ্বংসপ্রাপ্ত হলে ওই বস্তুর যে অভাব সৃষ্টি হয় তাই হচ্ছে ধ্বংসাভাব। যেমন কোনো একটি ঘট ভেঙে গেলে ওই ঘরটির যে অভাব সৃষ্টি হয় সেটাই হচ্ছে ধ্বংসভাব। অর্থাৎ যে বিশেষ বস্তুটা আছে কিন্তু ছিল বা সেটা ধ্বংস হয়ে গিয়েছে, সেটাই হচ্ছে ধ্বংসভাব। ধ্বংসভাবের অর্থ ধ্বংস হওয়ার পর যে অভাব সৃষ্টি হয়, মানে আগে ছিল কিন্তু সেটা ধ্বংস হয়ে গিয়েছে, অর্থাৎ বিনাশ হয়ে গিয়েছে।
ধ্বংসভাবের উৎপত্তি বা শুরু থাকায় এই অভাব সাদি অর্থাৎ আদি আছে কিন্তু অনন্ত, কারণ যে বিশেষ ঘটটি ধ্বংসপ্রাপ্ত হয় সেই ঘটের অভাব চিরকালই থাকবে। এজন্য ধ্বংসভাব আদি কিন্তু অনন্ত অর্থাৎ অন্ত বা শেষ নেই। ঠিক আছে। 3 নম্বর দেখো, অত্যন্তাভাব যে জিনিসটা, বিশ্বনাথ ভাষা পরিচ্ছদ গ্রন্থে কি বলেছেন যে নিত্য সংসর্গ ভাবই অত্যন্ত ভাব। বায়ুতে রূপের অভাব, কখনো আমরা বায়ুর রূপ প্রত্যক্ষ করতে পারি না। বায়ুতে কখনো রূপটা কিন্তু থাকে না, অতীতেও ছিল না, বর্তমানেও নেই, আবার ভবিষ্যতেও থাকবে না কোনোদিন। ঠিক আছে, সেই জন্য 3টি কালেই এই রূপ অভাব থাকে, অত্যন্তাভাবের উৎপত্তিও নেই আর বিনাশও নেই। 4 নম্বরটি দেখো, অন্যান্য ভাব যেটা বলছে, বিশ্বনাথ তার ভাষা পরিচ্ছদ গ্রন্থে যে অন্যান্য ভাবের লক্ষণ বলেছেন, তাদাত্ম্য সম্বন্ধ বচ্ছিন্ন প্রতিযোগিতা কাভাবত্তম, অর্থাৎ যে অভাব নিজের প্রতিযোগীর আদাত্ম্যের বিরোধী সেই অভাবই অনন্যভাব। অর্থাৎ অনন্যভাব দ্বারা দুটি পদার্থের মধ্যে তাদাত্ম্যকে অস্বীকার করা হয়, অর্থাৎ দুটি পদার্থের মধ্যে যে ভেদ আছে সে কথাই বলা হয়। ঠিক আছে, দুটি পদার্থের মধ্যে যে বিভেদটা আছে, পার্থক্য আছে, সেটাই বলা হয় এইভাবে। যেমন ঘটটি পট নয়, অর্থাৎ ঘট আর পট দুটি কিন্তু পরস্পর থেকে ভিন্ন। অনন্যভাবের ক্ষেত্রে দুটি পদার্থই অনুযোগী ও প্রতিযোগী হতে পারে। যেমন ঘটটি পট নয়, এক্ষেত্রে অনুযোগী হলো ঘট। ঠিক আছে, তাহলে ঘটটি এটা হচ্ছে অনুযোগী তখন, আর প্রতিযোগী হচ্ছে পট। তেমনি আবার পটটি ঘট নয়, সেক্ষেত্রে অনুযোগী হয়ে যাবে পট আর প্রতিযোগী হয়ে যাবে ঘট। ঠিক আছে, ঘটে পটের অভাব বা পটে ঘটের অভাব অতীতে চিরকালই ছিল, এখনো আছে, আবার ভবিষ্যতেও থাকবে। এই জন্য অভাব অনাদি ও অনন্ত, আর অনন্য ভাব আদি অনন্ত বলে অনন্য ভাব হলো নিত্য। ঠিক আছে, তাহলে এতটাই, আজ এতটা পর্যন্ত। পরের ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।